নমস্কার, আমি অনুপম পাত্র। আমরা জানি যে আজ আমাদের করোনা ভাইরাসের প্রকোপে আজ আমাদের রাজ্য এবং আমাদের দেশ সব জায়গাতে লকডাউনের জন্য শিক্ষা ব্যবস্থার খুবই অসুবিধা হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে। এই মতো অবস্থায় মাননীয় জেলা শাসক এবং আমার জেলার কিছু মহৎ শিক্ষকদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। ঘরে বসে আমরা এই পাঠ গ্রহণ করতে পারবো। আশা করি তোমাদের আজকের আমার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তা তোমাদের অবশ্যই কাজে লাগবে। আজকের আমাদের আলোচনার বিষয় কার্য ও ক্ষমতা। কার্যক্ষমতা আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটা একক। কার্যক্ষমতা নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে কার্য জিনিসটা কি। কার্য মানে আমরা যেটা বুঝি কাজ। তো কার্য সম্বন্ধে জানতে গেলে দুটো বিষয় সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার, যেটা হচ্ছে বল এবং সরণ। বল বলতে আমরা যেটা বুঝি, আমাদের নিউটনের যে প্রথম গতিসূত্র, তোমরা অলরেডি এর আগে পড়েছ, যে নিউটনের যে প্রথম গতিসূত্র, সে প্রথম গতিসূত্রতে বলা আছে যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা করতে চেষ্টা করা হয়। এই অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে প্রয়োগ করার জন্য যখন আমরা বাইরে থেকে বলটা প্রয়োগ করব, তখন বস্তুর অবস্থানেরও পরিবর্তন ঘটতে পারে, এবং যখনই বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে তখনই সেই বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুটাতে সরণ ঘটবে। অর্থাৎ কোনো একটা এখানে বস্তু আছে, এই বস্তুটাতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগের জন্য সেই বস্তুটা কিছু পরিমাণ দূরে সরে চলে গেল। এই যে দূরে সরে চলে গেল, এই বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে নিকটতম দূরত্ব, এটাকে আমরা সরণ বলি। তো আমাদের যেহেতু আলোচনার বিষয় কার্য, কার্য বলতে আমরা যেটা বুঝবো, সে কার্য কথাটা মানে হলো যখন আমরা কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করব, যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ আমার বলের অভিমুখে হয়, তখন আমরা বলতে পারবো যে কিছু আমার কার্য সম্পাদিত হয়েছে। অর্থাৎ আমি ধরে নিতে পারি যে আমি একটা বই আছে, সেই বইটাকে আমি কিছুটা দূরে সরিয়ে দিলাম, বইটা এখানে ছিল, বইটা এখান থেকে এখানে নিয়ে এলাম, মানে আমি এটার উপর বল প্রয়োগ করার জন্য বইটা কিছু পরিমাণ সরে এসেছে, অর্থাৎ বইটার উপর আমার কিছু কার্য সম্পাদিত হয়েছে। তাহলে কার্য আমরা পরিমাপ করব কিভাবে? কার্যের পরিমাপ করার জন্য আমরা লিখতে পারি যে কার্য সমান বল, প্রযুক্ত বল গণিত বলের প্রয়োগ বিন্দুর বা বস্তুর সরণ। অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণের যে গুণফল, সেই গুণফলের দ্বারাই আমাদের কার্যের পরিমাপ করা হয়। ধরা যাক একটা এখানে বস্তু আমার আছে, সেই বস্তুটা আমি একটা বল প্রয়োগ করলাম, এই দিক থেকে বল প্রযুক্ত হলো এফ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগের জন্য বস্তুটা আমার দূরত্ব সরে এলো কিছুটা, যে দূরত্বটা আমি ধরলাম যে সরণ কতটা দূরত্ব সরে এসেছে, না সরণ দূরত্ব সরে এসেছে এস দূরত্ব সরে এসেছে। সুতরাং আমি কার্যটাকে আমরা ইংরেজিতে লিখি ওয়ার্ক, WORK, ওয়ার্ক। বলের ফোর্স, সরণকে বলি ডিসপ্লেসমেন্ট। তাহলে কার্যর জন্য আমি W দিয়ে কার্যটাকে ডিনোট করছি, ফোর্স F আর সরণ হচ্ছে S। কার্য সমান বল ইন্টু সরণ, অর্থাৎ কার্যের পরিমাপ হবে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর কতখানি সরণ ঘটেছে তার গুণফলই হলো একটা কার্যের পরিমাপ। এরপর আমি যদি ধরে নিই যে যখন একটা বস্তু আমার অনুভূমিক তলের উপর আছে, এখানে একটা বস্তু আছে, অনুভূমিক তলের উপর আছে। এই অনুভূমিক তলের উপর আমি বলটা প্রয়োগ করছি অনুভূমিক তলের সাথে কোণ করে, অর্থাৎ আনতভাবে। তাহলে আনতভাবে যদি আমি বলটা প্রয়োগ করি, এই বরাবর যদি বলটা আমার প্রয়োগ হয় এফ, আর বস্তুটা যদি আমার এই বরাবর সরে আসে, এই দিকে সরে আসে এস, কতটা সরণ, না এস দূরত্ব সরে এসেছে, সেই মুহূর্তে আমরা বলের পরিমাপ করব কিভাবে?
এখানে ধরে নিলাম আমার অনুভূমিকের সাথে যে বলটা প্রযুক্ত হয়েছে সেই বলটা থিটা কোণ করে আছে আনতভাবে। তাহলে আমাদের কার্যের পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমাদের পরিষ্কার মনে রাখতে হবে যে বলের পরিমাপ, বলের যে মানটা আমরা ধরবো সেই বলের মানটা হবে সরণের অভিমুখে, অর্থাৎ বলের অভিমুখে সরণটাকে আমাকে নিতে হচ্ছে। সুতরাং যেহেতু বলটা আমার অনুভূমিক তলের সাথে কোণ করে আছে এবং সরণটা হচ্ছে অনুভূমিক তল বরাবর, সুতরাং আমার বলের এই উপাংশটাকে আমাকে নিতে হবে অনুভূমিক উপাংশ বরাবর। আমরা জানি যখন কোনো একটা ভেক্টর আমার নতভাবে কাজ করে অর্থাৎ আনতভাবে থাকে তখন সেটাকে আমরা লম্ব উপাংশে বিভাজন করি। লম্ব উপাংশে বিভাজন করলে একটা আমরা পাই উলম্ব উপাংশ, একটা পাই অনুভূমিক উপাংশ। তাহলে যদি এফ বলটা আমার অনুভূমিকের সাথে থিটা কোণ করে ক্রিয়াশীল হয় তাহলে অনুভূমিক উপাংশটা হবে এফ কস থিটা আর উলম্ব উপাংশটা হবে এফ সাইন থিটা। সুতরাং সরণটা আমার অনুভূমিক তল বরাবর হয়েছে, সুতরাং অনুভূমিক তল বরাবর বলের উপাংশ পাবো আমি এফ কস থিটা। এক্ষেত্রে সম্পাদিত কার্য সমান কার্য ডাব্লিউ সমান আমার এফ কস থিটা অর্থাৎ বলের মান ইন্টু সরণ, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এখানে আমি ডট কথাটা ব্যবহার করলাম এবং দেখো বলের ওপর একটা আমি সাইন দিয়েছি, একটা তীর চিহ্ন অ্যারো সাইন আছে এখানে, কিন্তু ডাব্লু অর্থাৎ কার্যের মাথার উপর কোনো অ্যারো সাইন নেই। অর্থাৎ এখানে খুব ভালোভাবে এটা জানতে হবে যে সমস্ত আমাদের রাশিগুলো আছে তাদের মাথায় যদি আমি একটা অ্যারো সাইন দিই, এই অ্যারো সাইনটা দেওয়ার মানে তাকে ভেক্টর রূপে আমরা ধরি। অর্থাৎ এখানে বল সরণ দুজনেই ভেক্টর এবং তাদের গুণফল কার্য একটা কিন্তু স্কেলার রাশি। এটা আমরা খুব ভালো করে জানি যে দুটি ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তাহলে কিন্তু সেখানে আমাদের ডট গুণন হয়। তাহলে কার্যের পুরোপুরি যে রাশিমালা সেই রাশিমালাটাকে আমরা ধরবো ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন কার্যর পরিমাপ তো আমরা শিখলাম, কার্যের এককগুলোকে আমাকে জানতে হবে। যখনই কোনো রাশি আমরা নতুন করে শিখবো তখন রাশির একক, মাত্রা এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমাদের কার্যের একক, আমরা কার্য সমান এই মাত্র পড়লাম, কার্য সমান বল ইন্টু সরণ। সিজিএস একক আমরা যাব প্রথমে। তো কার্যের আমি এটাকে লিখছি পরম একক। কার্যের ক্ষেত্রে আমরা দুটো একক পাই, পরম একক পাবো, অভিকর্ষীয় এককও পাবো। তাহলে কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস বলের একক হয়, আমরা লিখছি বলের একক লিখছি ডাইন, সরণের একক বাংলাতে লিখছি বলের একক লিখছি ডাইন, আর সরণের একক লিখলাম সেন্টিমিটার। তাহলে হলো ডাইন সেন্টিমিটার। এটাকে আমরা এক কথায় ছোট করে বলছি এটাকে বা আর্ক। ডাইন সেন্টিমিটার এটাকে বলছি আর্ক। এই আর্ক জিনিস, আর্ক মানে কি না কার্যের সিজিএস একক। একে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে না, কোনো একটা বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করলে বলের অভিমুখে যদি আমার বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে, কারণ এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক আর ইজ ইকুয়াল টু এক ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, অর্থাৎ আর হচ্ছে কার্যের একক, ডাইন বলে সেন্টিমিটার সরণের। তাহলে কোনো একটা বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণটা আমার 1 সেন্টিমিটার হয় তখন সেই সম্পাদিত কার্যকে আমি এক আর বলবো। এসআই এককে কি বলবো? এসআই এককে বলের একক আমার হয়ে যায় নিউটন, বলের একক নিউটন, সরণের একক মিটার, সুতরাং হয়ে গেল নিউটন মিটার। এটাকে আমরা বলবো কি আর্গের জায়গা ছিল, সিজিএস পদ্ধতিতে আর্গ ছিল, এসআই পদ্ধতিতে এককটা হলো জুল, এসআই পদ্ধতিতে এককটা হলো জুল। তাহলে যেমন ভাবে আমি আর্গের সংজ্ঞাটা বললাম এখানে জুলের সংজ্ঞাটাও বলতে পারবো যে কোনো একটা বস্তুর উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে
বলের অভিমুখে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তবে সম্পাদিত কার্যকে 1 জুল বলা হয়। এরপর আমরা জুলের সাথে আর্গের সম্পর্ক কিরূপ হয়, কারণ এটা এসআই একক, এটা সিজিএস একক, দুটোই একই রাশির একক, সুতরাং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার সমান 1 নিউটন। আমি এসআইটাকে সিজিএস এ ট্রান্সফার করছি, অর্থাৎ নিউটনকে আমি নিয়ে আসবো ডাইনে। আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, আর 1 মিটার সমান, মিটারটাকে সিজিএস এ নিয়ে আসা মানে সেন্টিমিটার আনতে হবে, মানে 100 সেন্টিমিটার। তাহলে আমার 100 মানে 10 স্কোয়ার, তাহলে 5 আর 2 কত হয়ে যাবে, 5-এর মাথায় 5-এর সঙ্গে আরো 2 যোগ হয়ে 7, আর ডাইন সেন্টিমিটার মানে আমরা এই মাত্র পড়েছি কি আর, সুতরাং 1 জুল সমান 10⁷ আর্গ। এইগুলো গেল পরম একক, এটা হচ্ছে পরম একক। কার্যের আরেক ধরনের একক আছে যেটাকে আমরা বলি কার্যের অভিকর্ষীয় একক। যেমন কেন না, এখানে বল আমার ইনক্লুড আছে, বলের আমরা একক, আমাদের অভিকর্ষীয় একক আছে। বলের অভিকর্ষীয় এককটা আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। বলের অভিকর্ষীয় একক ছিল, বলের অভিকর্ষীয় একক সিজিএস এ গ্রাম ভার, এসআই এ কিগ্রা ভার, এটা আমাদের বলের একক ছিল। সুতরাং যেহেতু কার্যের মধ্যে বল আমার আছে, সুতরাং আমার এই অভিকর্ষীয় এককটা চলে আসবে। কার্যের যে অভিকর্ষীয় একক, সেই কার্যের অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে কি হবে, কার্যের অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে আসবে গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে লিখব গ্রামের জায়গায় কিগ্রা, সেন্টিমিটারের জায়গায় মিটার। তাহলে এখানে আমি সিজিএস একক যে লিখলাম গ্রাম সেন্টিমিটার, এই অভিকর্ষীয় এককটাকে কিভাবে সংজ্ঞায়িত করব না, এখানে অভিকর্ষ কথাটা লেখা আছে, অভিকর্ষীয়, সুতরাং আমাকে এখানে এইভাবে সংজ্ঞায়িত করতে হবে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হবে 1 গ্রাম সেন্টিমিটার। অনুরূপে আমরা বলবো 1 কিগ্রা ভর বিশিষ্ট কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হবে 1 কিগ্রা মিটার। তাহলে গ্রাম সেন্টিমিটার, 1 গ্রাম সেন্টিমিটার, এটা সিজিএস একক অভিকর্ষীয়, এটা এসআই একক। এই অভিকর্ষীয় এককের সাথে পরম এককের সম্পর্কটাও আমার স্থাপন করা যাবে। কিভাবে একটা দেখায়, 1 গ্রাম সেন্টিমিটার সমান, অর্থাৎ কার্য সমান বল গণিত সরণ। তাহলে বলের এককটা পেয়েছিলাম আমি গ্রাম ভার, তাহলে 1 গ্রামের জন্য বসালাম 1, ভার মানে এই জায়গাটা আমাদের যেখানে করা হয়, এইখানে যে কার্যটা, এই কার্যটা অভিকর্ষীয় এককে, কার্য মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে বলা হচ্ছে। তাহলে অভিকর্ষ বল সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, mg, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে বস্তুর ভর যেমন আমি বসালাম 1 গ্রাম, অভিকর্ষজ ত্বরণের মানটা সিজিএস পদ্ধতিতে হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 সেন্টিমিটার, যেটা দাঁড়াবে। তাহলে এককটা একদম ডাইরেক্ট লিখছি আমি, গ্রাম সেন্টিমিটার, চলে এলো আমার গ্রাম সেন্টিমিটার। এখানে বস্তুর ভর গণিত অভিকর্ষজ ত্বরণ বল, আর এখানে আমার বলের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ হয়ে গেল, বলের সঙ্গে ত্বরণ গুণ হয়ে গেল, আমার এখানে এই ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ হয়ে গেল, মানে আমি বলের মানটা পেয়ে গেলাম আর তার সঙ্গে সরণটা মানে কার্যটা, তার মানে আমার এখানে দাঁড়িয়ে গেল 980 আর্গ। আর 1 কিগ্রা মিটার সমান আমার দাঁড়াবে কত না, 1 কিগ্রা এসআই পদ্ধতিতে আমার অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সরণ ঘটেছে 1 মিটার, একবারে লিখছি আমরা এটা 9.8 জুল। সুতরাং আমি পরম এককের সাথে, পরম একক এবং অভিকর্ষীয় একক দুটোর সম্পর্ক আমি এখান থেকে তৈরি করে নিতে পারবো।
তাহলে কার্য কাকে বলে, কার্যের কিভাবে পরিমাপ করা হয়, কার্যের একক আমরা পেলাম, কার্যের মাত্রা কিভাবে আমরা নির্ণয় করব। কার্যের মাত্রা, মাত্রা বা মাত্রীয় সংকেত বলা হয় মাত্রা। মাত্রা নির্ণয়ের জন্য আমরা তো এখানে দেখব কার্য সমান আমাদের বলাই আছে বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রা আমরা বলি বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ ইনটু আবার সরণ। তাহলে ভরের মাত্রা আমরা ভরের মাত্রা ধরি এল, ত্বরণের মাত্রা আমাদের মনে রাখি আমরা এল টি টু দি পাওয়ার মাইনাস 2, সরণের জন্য এল। তাহলে দাঁড়ালো কি এল, এল আর এল এর জন্য এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রা। কার্যের মাত্রা, কার্য আমাদের বিভিন্নভাবে হয়, সেটা নির্ভর করে কিসের উপর না প্রযুক্ত বল এবং সরণের অভিমুখের উপর। প্রযুক্ত বলের অভিমুখ, সরণের অভিমুখ। কখনো দেখা যায় আমরা বল প্রয়োগ করছি, বলের প্রয়োগের অভিমুখে সরণ হচ্ছে। কখনো বল প্রয়োগ করলে এমন হতে পারে সরণটা বলের প্রয়োগের বিপরীত অভিমুখে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বল প্রয়োগ করলাম অথচ কোনো কার্য হলো না। এই জন্য আমরা বলের কার্যের কিছু শ্রেণী বিভাগ আমরা দেখব। যেমন প্রথমে আমি দেখাই বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য বলা হয় এটাকে, বলের দ্বারা কার্য। যখন কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করা হবে এবং বলের প্রয়োগের অভিমুখে বস্তুর সরণ ঘটবে, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হলো বস্তুর সরণও সেই দিকে হলো, একই দিকে। একই দিকে বলও প্রযুক্ত হচ্ছে, বল আর একদিকে বস্তুর সরণ একই দিকে আছে। যেদিকে আমি বল প্রয়োগ করছি বস্তুর সরণ সেই দিকেই ঘটছে, একই দিকে। একই দিকে যদি হয়, আমরা তো আগেই পড়েছি কার্যের পরিমাপ W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে যেহেতু প্রযুক্ত বল এবং সরণ দুটোরই অভিমুখ একই দিকে, সুতরাং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটার মান কত দাঁড়াবে 0 ডিগ্রি। থিটার মান দাঁড়াবে 0 ডিগ্রি। তাহলে W ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। আর আমরা জানি এটা ভালো করে কস 0 ডিগ্রির মান হয় 1। সুতরাং W ইজ ইকুয়াল টু হয়ে গেল কত না এফ এস। এটাকেই আমরা বলছি বলের দ্বারা কার্য। কোনটাকে বলবো, কখন হবে আমাদের প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ একই দিকে? আমি আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটাকে আমি নিচে ফেলে দিলাম, নিচে ফেলে দিলাম। ফেলে দিলে কি হবে, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে এবং ডাস্টারটাও পড়লো নিচের দিকে। তার মানে অভিকর্ষ বলের অভিমুখ এবং সরণের অভিমুখ দুটো একই দিকে হলো। দুটো যখনই একই দিকে হলো আমি সেটাকে বলতে পারি বলের দ্বারা কার্য হচ্ছে। আর একটা হয় বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য, তাহলে বলের বিরুদ্ধে কার্য মানে এইখানে যেমন বোঝা গেল যে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ একই দিকে হলে বলের দ্বারা কার্য। সুতরাং প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণ পরস্পর বিপরীত দিকে যদি হয় তাহলে আমি সেটাকে বলতে পারবো যে এটা বলের বিরুদ্ধে কার্য হয়েছে বা বলের বিপক্ষে কাজ হয়েছে। যেমন একটা বস্তুর বল প্রযুক্ত হয়েছে এই বরাবর কিন্তু সরণ হয়েছে এই বরাবর এই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা কত দাঁড়াবে 180 ডিগ্রি, একটা সরলে। তাহলে W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটার জায়গায় আমি এখানে বসিয়ে দেবো সরাসরি 180 ডিগ্রি। আর কস 180 ডিগ্রির মান আমরা কত জানি না, কস 180 ডিগ্রির মান -1। তাহলে W ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু কস 180 ডিগ্রির মান -1 যদি বসায় তাহলে W ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল কত -এফ এস। তাহলে এটা গেল বলের দ্বারা কার্য, এটা গেল বলের বিরুদ্ধে কার্য। আরেকটা আমাদের পড়বো যে বল প্রয়োগ করলাম অথচ কার্য হলো না, এটাকে আমাদের একটা নাম দেওয়া হয় যার নাম হচ্ছে কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স। বল প্রয়োগ করছি অথচ কোনো কার্য হচ্ছে না, এটাকে বলা হয় কার্যহীন বল। আমি বল প্রয়োগ করলাম অথচ কোনো কার্য হলো না। কোন কোন শর্তে আমি কার্যহীন বল পাবো, অর্থাৎ বল প্রয়োগ করলাম অথচ কার্য হলো না? আমরা এক কার্যের যে রাশিমালাটা পড়লাম সেটা পড়লাম W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা।
এখানে বল প্রযুক্ত হচ্ছে, ফোর্স নট ইকুয়াল টু 0। তাহলে কোন কোন শর্তে ডাব্লুর মানটা 0 হওয়া সম্ভব, এটা আমাকে দেখতে হবে। কারণ কি, কার্যহীন বল বলছে, তার মানে ডাব্লুর মানটা আমার দাঁড়াবে 0। এফ নট ইকুয়াল টু 0, এফ এর মানটা 0 নয়, কারণ আমি বল প্রয়োগ করছি, কার্যহীন বল। তাহলে কখন হবে না, 1 নাম্বার কন্ডিশন, যদি এস ইজ ইকুয়াল টু 0 হয়। ভালো করে দেখো, এস ইজ ইকুয়াল টু 0, এর মানটা 0 যদি হয়, কোনো কিছুর সাথে আমি যদি 0 গুণ করি তার গুণফলটা 0 হয়, এস ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বল প্রযুক্ত হলো, বল প্রযুক্ত হলো, কিন্তু বস্তুর কোনো সরণ ঘটলো না। বস্তুর উপর বল প্রযুক্ত হলো, কিন্তু বস্তুর কোনো সরণ ঘটলো না, সরণ ঘটলো না। যদি সরণ না ঘটে তাহলে আমার সেই ক্ষেত্রে ডাব্লুর মান এফ ইন্টু 0 ইন্টু কস থিটা করে যাই করি, 0-র মান 0 দিয়ে গুণ করলে আমার অল ওভার কার্যের মানটা হয়ে যাবে 0। তাহলে 1 নাম্বার শর্ততে আমি বলতে পারি, কার্যহীন বলের 1 নাম্বার যে শর্ত, সেই শর্ত দাঁড়াবে যে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো সরণ না ঘটে, আমি দেওয়ালটাকে ঠেলছি, এই যে দেওয়ালটাকে ঠেললাম, এটার উপর আমি বল প্রয়োগ করছি, কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও দেওয়ালটা সরলো না, অর্থাৎ এক্ষেত্রে কোনো কার্য হলো না। দ্বিতীয় নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কি কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশনে আমার এটাকে একবার 0 দেখিয়েছি, এটাকে একবার 0 দেখাবো। কস থিটা কখন 0 আসবে না, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। কখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে না, যখন প্রযুক্ত বল এবং সরণের, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ নিজেদের মধ্যে লম্বভাবে থাকবে। যদি এইভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার cos 90 ডিগ্রির মান আমাদের হয় কত, cos 90 ডিগ্রির মান হয় 0, cos 90 ডিগ্রির মান হয় 0। তাহলে W ইজ ইকুয়াল টু এফ এস, বল প্রয়োগ হয়েছে, সরণও হয়েছে, কিন্তু কার্য হয়নি। কেন না, সরণ আর বল দুটোর মধ্যবর্তী কোণ পরস্পরের লম্ব বা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এফ এস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, এফ এস ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে কার্যের মান হয়ে গেল 0। তাহলে দুটো শর্ত আমি দেখতে পাচ্ছি কার্যহীন বলের জন্য, বল প্রয়োগ করা সত্ত্বেও কার্য হবে না। 1 নাম্বার, বল প্রয়োগ করলাম অথচ বস্তুটার সরণ ঘটলো না, কার্য হবে না। 2 নাম্বার, বস্তুতে বল প্রয়োগ করলাম, সরণ ঘটলো, কিন্তু প্রযুক্ত বল ও সরণের অভিমুখ পরস্পরের সাথে লম্ব, সেক্ষেত্রে কোনো কার্য হবে না। এই সংক্রান্ত আমরা একটা উদাহরণ দেখতে পারি। যেমন দেখো, আমাদের কোশ্চেনেও পড়ে, পরীক্ষার বিভিন্ন কোশ্চেনে, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এক্ষেত্রে কি কোনো কার্য করা হলো? পৃথিবী সূর্যের চারিদিকে, এখানে আমার সূর্য আছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর সাথে সূর্য, পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, এখানে কি কোনো কার্য করা হলো? এক্ষেত্রে কার্য হবে না। কেন হবে না না, পৃথিবীর সাথে সূর্যের একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলি মহাকর্ষ বল। আমরা জানি, হ্যাঁ, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে নিজেদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। তাহলে সুতরাং তাদের সংযোজী সরলরেখা বরাবর, এই বরাবর এই দিকে একটা আমার সূর্যের দিকে আমার একটা মহাকর্ষ বল কাজ করবে। আর পৃথিবী যে সূর্যের চারিদিকে বৃত্তাকার বা আমাদের উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, সে পরিভ্রমণ করার সময় তার অভিমুখটা হয় সবসময় স্পর্শক বরাবর। তাহলে সুতরাং এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত দাঁড়াচ্ছে না, 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও আমার কোনো কার্য হবে না। ডাব্লু সমান এফ এস কস থিটা, থিটার মান 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এখানেও কোনো কার্য হবে না। একজন ব্যক্তি সুটকেস হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বা জলের বালতি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক্ষেত্রে কি কোনো কার্য করা হবে? এক্ষেত্রেও কোনো কার্য হবে না। কেন না, যখন কোনো ব্যক্তি হাতে একটা সুটকেস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন সুটকেসটার যে সরণটা ঘটছে সেটা অনুভূমিক তল বরাবর সমান্তরালে এই দিক বরাবর যাচ্ছে, কিন্তু সুটকেসটার উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মানটা কোন দিকে ক্রিয়া করে? অভিকর্ষ সবসময় আমরা জানি পৃথিবীর কেন্দ্র অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করবে। সুতরাং সরণ এই দিকে হচ্ছে আর বল প্রযুক্ত হচ্ছে এই বরাবর অভিকর্ষ বল। সেক্ষেত্রে এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ যখনই আমার প্রযুক্ত বল এবং
প্রযুক্ত বলের জন্য সরণের অভিমুখ পরস্পরের সাথে লম্ব হবে, তখনই সেক্ষেত্রে কোনো কার্য হবে না। আমি আরো এক দুটো উদাহরণ দিতে পারি তোমাদেরকে, যেগুলো তোমরা নিজেরাও বাড়িতে ভাবনা চিন্তা করে তৈরি করতে পারো। যেমন আমি একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলি, একটা মোটর গাড়ি অনুভূমিক তল বরাবর সমবেগে চলছে। একটা মোটর গাড়ি অনুভূমিক তল বরাবর সমবেগে চলছে, তাহলে এক্ষেত্রে মোটর গাড়ির ইঞ্জিনটি কি কোনো কার্য করছে? একটা অনুভূমিক তল বরাবর মোটর গাড়িটি যাচ্ছে, অনুভূমিক তল বরাবর। তাহলে অনুভূমিক তল বরাবর যদি মোটর গাড়ি যায় এবং সমবেগে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মোটর গাড়ির যে ইঞ্জিন, সে কি কোনো কার্য করবে? এটা তো একটু ভাবনার বিষয়, বেশি ভাবার মতন কিছু নাই। যখনই কোনো একটা মোটর গাড়ি একটা তলের ওপর যাবে, অনুভূমিক তল হলেও সেখানে একটা কাজ করবে। যেদিকে আমার মোটর গাড়িটা গতিশীল হবে, তার বিপরীত দিকে একটা বাধা বল কাজ করবে। যখনই গতিশীল হলে কোনো একটা তল আর একটা তলের উপর গতিশীল হলে বা হবার চেষ্টা করলে তার বিপরীতে সবসময় একটা বাধা বল কাজ করে, যেটাকে আমরা ঘর্ষণ বলি। সুতরাং ওই মোটর গাড়ির গতির বিপরীতে আমার একটা বাধা বল সৃষ্টি হবে, যেটা ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলটা কিন্তু বেগটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু গাড়ি চাইবে যে আমি সমবেগে যাব। সুতরাং ওই ঘর্ষণ বলকে প্রশমিত করে তার সমবেগটাকে বজায় রাখার জন্য ইঞ্জিনকে কিন্তু কার্য করতে হবে, না হলে সমবেগটা বজায় রাখা যাবে না। ঘর্ষণ বল যেহেতু আছে, একটা বস্তুকে গড়িয়ে দিলে কিছুক্ষণ পর সেটা থেমে যায়, কিন্তু তার মধ্যে ওই বেগটাকে বজায় রাখতে গেলে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাকে বাইরে থেকে কার্য করতে হবে। এই ধরনের কিছু কোশ্চেন, বা একজন ব্যক্তি ভার উত্তোলনকারী কোনো একটা জিনিসকে মাথায় তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে কি সে কোনো কার্য করছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বোধমূলক কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে। তাহলে আমি যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে তুলে মাথায় নেব, সেই মুহূর্তে কিন্তু আমি কার্য করলাম। কেন না, অভিকর্ষের বিরুদ্ধে কার্য। বস্তুটাকে অভিকর্ষের বলের বিরুদ্ধে তুলে আমি মাথায় নিলাম, অভিকর্ষের বিরুদ্ধে কার্য আমি করেছি। কিন্তু তোলার পর যখন আমি স্থির দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমার কোনো স্মরণ ঘটছে না, সেই মুহূর্তে কিন্তু আমি কোনো কার্য করছি না। তাহলে আমাদের এই জিনিসগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং কার্যের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, সেই জায়গা হচ্ছে কার্য। এই জায়গাগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বেস, অর্থাৎ এই জায়গাগুলো থেকে গাণিতিক প্রশ্ন তোমাদের আসতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণের একটা ছোট্ট গাণিতিক প্রশ্নের উদাহরণ তোমাদেরকে দেখাই। 1000 কেজি ভরে একটি বস্তু স্থিরাবস্থা থেকে 1000 কেজি ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে 5 সেকেন্ড পরে 18 কিলোমিটার পার ঘন্টা বেগ লাভ করল। বস্তুটির ওপর কি পরিমাণ কার্য সম্পাদিত হল, বা বস্তুটি কি পরিমাণ কার্য সম্পাদন করলো, একই ব্যাপার, কার্য সম্পাদন করলো। এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের পড়তে পারে। তাহলে 1000 কেজি ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে 5 সেকেন্ড পরে 18 কিলোমিটার পার ঘন্টা বেগ লাভ করলো। তার মানে স্থিরাবস্থায় ছিল প্রাথমিক বেগটাকে আমরা ইউ দিয়ে লিখি, স্থিরাবস্থায় ছিল প্রাথমিক বেগ 0। অন্তিম বেগ, চূড়ান্ত বেগ লাভ করেছে 18 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা ভি দিয়ে লিখলাম। 18 কিলোমিটার পার ঘন্টা মানে 18,000 মিটারে নিয়ে চলে আসছি, বাই ঘন্টা 3600 মিটার পার সেকেন্ড। 36 5 180 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এইখানে বস্তুটার উপর উৎপন্ন ত্বরণ কত হলো? ত্বরণ সমান হচ্ছে, ত্বরণ এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত? না ভি এর মান পেলাম 5, ইউ এর মান পেয়ে আছি স্থিরাবস্থা থেকে 0, আর টি বলা আছে 5 সেকেন্ড পরে 5।
তাহলে 5/5 মানে আমার এক হলো 1 মিটার আর সেকেন্ড স্কয়ার হয়ে গেল। তাহলে আমাকে বার করতে হবে কার্য, তাহলে কার্য বার করতে গেলে আমাকে বল বার করতে হবে, সরণ বার করতে হবে, নাহলে কিন্তু কার্য আমি নির্ণয় করতে পারবো না। তাহলে আমাকে এখানে সরণটা কত হবে সেটাও আমাকে দেখতে হবে। তাহলে দেখি সরণটা কত হচ্ছে। সরণ এই সূত্রটা ধরে করতে পারি আমরা, v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, v এর মান 5 মিটার পার সেকেন্ড, 5 স্কয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ 0 প্লাস 2, ত্বরণের মান আমি পেয়ে গেছি 1 ইন্টু সরণ s। তাহলে 2s, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, 2s ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মানে 5 5 25, s ইজ ইকুয়াল টু 25/2 মিটার, 25/2 মিটার। তাহলে এরপর আমরা কি জানি, কার্য সমান বল ইন্টু সরণ। আবার বল সমান আমরা লিখছি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তাহলে ভর কত আছে, ভর আছে 1000 কেজি, লিখলাম 1000। ত্বরণ বার করেছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরণ বার করেছি 25/2, কেটে দিলাম এটাকে 2 500 1000, 25 0 0 25 0 0 25 5 125। তাহলে আমি সমস্ত অঙ্কটাই করেছি দেখো এসআই এককে, মিটার পার সেকেন্ড, এখানে মিটারে, সুতরাং কার্যের এককটা আমাকে এসআই এককে বার করতে হবে। সুতরাং এর এককটা আমি কি লিখবো, এককটা লিখবো জুল। তাহলে 1000 কেজি ভরের একটি বস্তুকে স্থিরাবস্থা থেকে 5 সেকেন্ড পরে যদি আমি এত বেগ লাভ করে, সেক্ষেত্রে আমার কার্যের পরিমাণ হবে 12500 জুল। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় পড়ে তোমাদেরকে করতে হবে। আমি দুটো অঙ্ক তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো। একটা অঙ্ক আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। একজন সাইকেল আরোহীর ভর 50 কেজি। ওই ব্যক্তি একটি 20 কেজি ভরের সাইকেল নিয়ে 30 ডিগ্রি নতি বিশিষ্ট নততল বরাবর 60 মিটার নিচে নামলো। ওই ব্যক্তির সাইকেল সহ কার্যের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। খুব সোজা, একটুকু নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে অ্যাপ্লাই করবে। সবাই যা সূত্র সে তার মধ্যেই আমাদের আসবে, একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এইটা ছিল আজকে আমাদের কার্যের যে বিষয়বস্তু, সেই কার্যের ব্যাপার যেগুলো ছিল সেগুলো আমাদের আজকে মোটামুটি এটা কার্যটা হয়ে গেল। আমাদের একটু অংশ বাকি আছে, যেটা হচ্ছে ক্ষমতা। আমাদের আরেকটা ছোট জায়গা আছে যেটার নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা কথাটা আমাদের খুব শোনা কথা। ক্ষমতা বলতে আমরা এমনি দেখে বুঝি যে কারো একটু চেহারা ভালো তাকে বলে ওর ক্ষমতা বেশি, কারো একটু পাতলা দুর্বল তাকে বলে ওর ক্ষমতা নেই। এইভাবে কিন্তু ক্ষমতা পরিমাপ অ্যাকচুয়ালি আমরা করি না। ক্ষমতা বলতে একটা কার্য সম্পাদন করতে তার কতটা সময় লাগছে, সেই সময়ের নিরিখে তার ক্ষমতাটা নির্ণয় করব আমরা। ক্ষমতা ওইভাবে নির্ণয় হয় না। কেন না, একটা ধরো কাজ আছে, ধরো আমার 20টা বই নিচে পড়ে আছে, তাকে আলমারিতে তুলতে হবে। আমি তুললাম 10 মিনিটে, তুমি তুললে 5 মিনিটে, অর্থাৎ তুমি কার্যটা অনেক কম সময়ে সম্পন্ন করেছো, সুতরাং তোমার ক্ষমতা বেশি। যে যত কম সময়ে কার্যটাকে সম্পাদন করতে পারবে তার ক্ষমতাটা তত বেশি হবে। তাহলে ক্ষমতা বলতে আমাদের যে সংজ্ঞায় আমরা বোঝাই কার্য করার হারকে ক্ষমতা বলে, কার্য করার হারকে ক্ষমতা বলে। এখানে আমরা একটা জায়গা উল্লেখ করে দিতে পারি, তুমি আরো ভালো করে বলার জন্য সময়ের সাপেক্ষে কথাটা আমরা বলে দিতে পারি। হার বলতে সময়ের সাপেক্ষে, কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। তাহলে ক্ষমতা সমান কি হবে?
ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময়, অর্থাৎ একক সময়ে কতটা কার্য আমি সম্পাদন করলাম সেটাই হচ্ছে আমার ক্ষমতা। তাহলে ক্ষমতাকে ইংরেজিতে আমরা পাওয়ার বলি, তার জন্য পি দিয়ে এটাকে ডিনোট করছি। পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, এটা হচ্ছে আমাদের ক্ষমতার পরিমাণ। কোন একটা কার্য আমরা করছি, সেই কার্যটা আমি কত একক সময়ে কতটা সম্পাদন করলাম তার মাধ্যমে আমার ক্ষমতা নির্ণীত হবে। এখানে আমরা একটা জায়গা এখান থেকে আনতে পারি, এখান থেকে ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে ক্ষমতা সমান আমরা এই একটু আগেই পড়লাম, ক্ষমতা কার্য সমান বল ইন্টু সরণ বাই সময়। তাহলে ক্ষমতা সমান বল আর সরণ বাই সময়, একক সময়ে সরণকে আমরা বেগ বলি। এখানে একটা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন বেরিয়ে চলে এলো আমার। ক্ষমতা সমান বল গুণিত বেগ, পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এখানে একটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট রিলেশন চলে এলো। যদি বলা হয় ক্ষমতার সাথে কার্যের সম্পর্কটা আমি বলতে পারবো, কিন্তু ঘুরিয়ে যদি বলে দেওয়া হয় যে ক্ষমতার সাথে বেগের সম্পর্ক কি, তাহলে কিন্তু আমরা তখন ভাবতে শুরু করবো। কিন্তু কিছু না, শুধু কার্যটাকে ভেঙে দেবো বল ইন্টু সরণ বাই সময়, আর সরণ বাই সময় মানেই বেগ। তাহলে ক্ষমতা সমান আমার হয়ে গেল বল গুণিত বেগ। ক্ষমতার আমরা সাধারণ যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে একক, তাহলে কার্যের একক আমরা একটু আগেই পড়লাম, আর সময়ের একক আমরা সবাই জানি সিজিএস, এসআই, এফপিএস সব পদ্ধতিতেই সেকেন্ড হয়। তাহলে এককের মধ্যে আমরা যদি প্রথমে যাই পরম একক, তাহলে কার্যের পরম একক আমরা একটু আগে পড়লাম আর্গ, সিজিএস পদ্ধতিতে পড়লাম কি আর্গ। আর সময়ের একক সময়ের একক আমরা কি বললাম সেকেন্ড, তার মানে আর্গ পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে তাহলে কি হবে, আর্গের জায়গায় কি হবে জুল, আর্গের জায়গায় কার্যের একক, এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডটাকে আমরা এটাকেই বলি বা ওয়াট বলা হয়, ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকেই আমরা 1 ওয়াট বলবো। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে আমরা 1 ওয়াট বলবো। অভিকর্ষীয় এককগুলো যদি আমরা দেখি, তাহলে তো আমরা কার্যের একক জানি। অভিকর্ষীয় এককের ক্ষেত্রে কার্যের একক আমরা আগেই পড়েছি গ্রাম সেন্টিমিটার কার্যের একক, কার্য বাই সময়, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কি হবে, গ্রামের জায়গায় কিগ্রা মিটার পার সেকেন্ড। এখানে আমরা অভিকর্ষীয় এককের ক্ষেত্রে আমরা এখানে ক্ষমতাটাকে কিভাবে বলবো, এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড কথাটাকে, না 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার উচ্চতায় তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলবো আমরা 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্ষমতার একক আমরা ব্যবহার করি, যেটার নাম হচ্ছে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার বলা হয়। অশ্ব ক্ষমতা এক অশ্ব ক্ষমতার সাথে আমাদের সম্পর্ক আছে ওয়াটের। 1 অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট, বা এফপিএস পদ্ধতি যেমন এখানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস এ, এফপিএস পদ্ধতিতে এটা কি হতো, এফপিএস পদ্ধতিতে হতো ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড। এখানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড বলা হয়। তাহলে 1 সেকেন্ডে 746 জুল কার্য করার ক্ষমতাকে আমরা 1 অশ্ব ক্ষমতা বলতে পারি, অথবা 550 পাউন্ড পরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উচ্চতায় তুলতে যে পরিমাণ কার্য 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা 1 অশ্ব ক্ষমতা বলতে পারি। কারণ অশ্ব ক্ষমতা দুভাবেই আসবে, 746 ওয়াট আর 550 ফুট পাউন্ড দুটোই আছে আমার। মাত্রাটা তাহলে একটু দেখে নিই, মাত্রাটা কার্য বাই সময়। তাহলে কার্যের মাত্রা তোমরা এই মাত্রই বার করেছো, ml² T⁻², আর সময়ের জন্য হলো T। তাহলে হয়ে গেল কত
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা হয়ে গেল ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা কাকে বলে? ক্ষমতার রাশিমালা, ক্ষমতার একক এবং ক্ষমতার মাত্রা। একটা ছোট্ট আমি একটা ক্ষমতা সংক্রান্ত একটা গাণিতিক প্রশ্ন ছোট্ট আমি একটা দেখাচ্ছি। 50 কেজি ভরের একজন ব্যক্তি 30 সেন্টিমিটার উচ্চ 20টি সিঁড়ির ধাপ 10 সেকেন্ডে উঠলেন। ওই ব্যক্তির ক্ষমতা কত? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে। তাহলে আমরা কিন্তু একটা স্টেপ অনেক আগে এগিয়ে চলে এসেছি। ওখানে আমরা ক্ষমতা মানে কার্য বাই সময়, কার্যর রাশিমালা বা অঙ্ক আমরা এই ধরনের সূত্র দিয়ে করতে পারবো, শুধুমাত্র সময়টাকে আমাকে বাড়তি ওখানে নিতে হবে। তাহলে কিভাবে করব না, এখানে 50 কেজি ভরের একজন ব্যক্তি 30 সেন্টিমিটার উচ্চ 20টি সিঁড়ির ধাপ, তাহলে 20টি সিঁড়ির ধাপের জন্য সে মোট কতটা উচ্চতা আরোহণ করলো? তাহলে আরোহিত উচ্চতা h সমান কত হবে না 30 ইন্টু 20, 30 20তে হচ্ছে 600 সেন্টিমিটার। এটাকে আমি মিটার এককে নিয়ে চলে এলে 600 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 6 মিটার। ভর m সমান আমার বার করা আছে 50 কেজি। আর তাহলে যখনই সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠছে মানে অভিকর্ষের বিরুদ্ধে, সুতরাং আমার এখানে অভিকর্ষী এককের গল্প একটা চলে আসছে। যেখানে আমার অভিকর্ষর গল্প চলে এলে জি এর মানটা নিতে হবে, সব আমি এসআই করছি, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি আমার বলে দেওয়া আছে 10 সেকেন্ড। এরপর আমার ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি। তাহলে পি সমান ডাব্লু বাই টি, ডাব্লু ইজ ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে বল, আর তার সঙ্গে সরণ মানে 6 মিটার। তাহলে বল এখানে আমার এটা হচ্ছে কার্য সমান হচ্ছে ভর গণিত ত্বরণ গণিত সরণ। তাহলে 50 ভর গণিত অভিকর্ষ ত্বরণ কত না 9.8। উচ্চতা কতটা আরোহণ করলো 6 মিটার, কত সময়ে 10 সেকেন্ডে। তাহলে 10 5 50, 5 6 30, 3 8 24, 4 হাত হলো 2, 3 9 27, 29, একটা দশমিক শূন্যটা বাদ চলে গেল। তাহলে আমি গোটাটা এসআই এককে করেছি, সুতরাং আমি এখানে ইউনিটটাও নেব কিসে? এসআই এককে। অর্থাৎ 50 কেজি ভরের একজন ব্যক্তি 30 সেন্টিমিটার উচ্চ 20টি সিঁড়ির ধাপ 10 সেকেন্ডে উঠলে ওনার ক্ষমতা হবে 294 ওয়াট। ঠিক আছে, নমস্কার।